এখানে কেউ আসবে না, বসেন না। প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা জানেন, আপনারা নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই। বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে। মনে হচ্ছে যে রাজাবার সে 1971 সালের মতো হায়নাদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত অবরুদ্ধ জীবনযাপন কাটাচ্ছে। একটা ক্ষমতালোভী দুর্নীতিবাদ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরুদ্ধ। একটা সোনার দেশকে মাত্র 5 মাসের মধ্যে শ্মশানে পরিণত করেছে। আর এর নেতৃত্বে রয়েছে এমন এক ব্যক্তি যে নিজেই বলেছে যেখানে কোনো নেতা ছিল না, কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইন মাস্টারমাইন্ড দ্বারা পরিকল্পিত একটা অমানুষ জঙ্গিবাদ। মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে সে নিজে এটা স্বীকার করেছে যে একেবারে পরিকল্পিত ভাবে সেই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ বা ছাত্র জনতা সবাইকে সেদ্ধ রাজি দিয়ে দেয়। অবৈধভাবে অসাংবিধানিক ক্ষমতা দখলকারী জঙ্গিবাদী ইউনূস, তার উপদেষ্টাবৃন্দ এবং সমন্বয়ক মাস্টারবাদ, দেশি দালাল, যুদ্ধাপরাধীদের উত্তরসূরি, বিদেশি কোন শক্তি ইন্ধন দিয়েছে এবং কিছু রয়েছে। আমাদের বিরোধী শক্তিগুলো সমাধান এক হয়েছে। সারা বাংলাদেশে ক্ষমতা দখল করতে চেয়ে এই মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড ইউনূস, সে একজন জঙ্গিবাদ, তার বাহিনী তারা আগুন দেওয়া, গুলি পুলিশ হত্যা করা, মিছিলে গুলি চালিয়ে মানুষ হত্যা করা, এই সমস্ত কর্মকাণ্ড করে তারা নাকি বিপ্লব সফল পাওয়ার জন্য এই কথা ঘটিয়েছে। সাথে আবার একথাও বলেছে যে বিপ্লব সফল করার জন্য ছাত্রদের যোগদানকে না করে ফলস আইডি কার্ড বানিয়ে কিশোরগঞ্জের ছাত্র সাজিয়েছে, তারা দাবি করে এবং এটা নিয়ে একটু আগ্রহ করে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিরাজগঞ্জের বিএনপির এক নেতা সে দাবি করে যে পুলিশকে মেরেছে বলে আন্দোলন সফল হয়েছে। একজন দাবি করেছেন পুলিশ ও মেট্রো রেলে আগে রয়েছে মানে বিপ্লব সাহায্য করেছে। জঙ্গিবাদী পারবে না। তারা শিক্ষক, বিচারপতি, নির্বাচন প্রধান বিচারপতি দপ্তর, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন তারা হামলা করেছে। তাদের এই জঙ্গির চেহারাটা তারা স্পষ্ট ভাবে দেখিয়েছে। এবং আপনারা দেখেছেন স্কুল কলেজে প্রিন্সিপাল তাদেরকে শিক্ষক তাদেরকে কিভাবে আপনার অপমান করেছে ছাত্রছাত্রী, এটা আমরা কোনোদিন ভাবতে পারি না। বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শিবিরের এক নেতা বলেছে কিভাবে তারা মেট্রো রেল, সেতু, ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে। কোটা আন্দোলনকারী আর এক নেতা শিবিরের সম্মেলনে শেখ হাসিনা লাইভ ভিডিওর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। এক মহল্লা এই যে কথাগুলো বেরোচ্ছে এর থেকে আজকে স্পষ্ট হয়ে যায়। কেউ বলতে যত লাশ ফেলবে আন্দোলন তত ভালো, তত দ্রুত, এটাই তাদের লক্ষ্য ছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন তথাকথিত এই আন্দোলনে একজন নেতাও কিন্তু মারা যায় নাই। মিছিলে পুলিশ যদি তাহলে সামনের সারি যারা তারাই তো মারা যেত। অবৈধ সরকারের যে উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত স্যার নিজের মুখে বলেছেন 7.6 যে বুলেট তা পুলিশ ব্যবহার করে না, সিভিলিয়ানদের হাতে অবৈধ অস্ত্র আছে, তদন্ত করে অর্থ উদ্ধার করতে হবে। এই কথা বলার সাথে সাথে তাকে কিন্তু সেই পদ থেকে সরিয়ে দিয়েছে।
আপনারা জানেন যে জুলাই মাসে যে কোটা আন্দোলন, আসলে তখন কোনো কোটার বিষয়টাই ছিল না। 2018 সালে আমি কোটা বাতিল করে দিয়েছিলাম, তারপরে হাইকোর্টের একটা রায় হয়, আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু সেটা উচ্চ আদালতে আবেদন করে স্থগিত করে দেওয়া হয়। তারপরেও 7 জুলাই হঠাৎ আন্দোলন শুরু, এবং যখন এই আন্দোলনের যখন ভাষাটা শুরু হলো, 6 জন মানুষ যখন মারা গেল আমি শুনলাম, তখনই হাইকোর্টের বিচারপতি দ্বারা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য। তারা কাজও শুরু করেছিলেন। দুর্ভাগ্যের বিষয় হলো জঙ্গিবাদী ইউনুস ক্ষমতা এসেই সেই তদন্ত বন্ধ করে দেয়। তারপর রকবার ওদিকে ফাটা উৎসবে ছড়ালো, এদিকে তদন্ত বন্ধ করলো। তার মানে কি, এই জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সে সরাসরি সম্পৃক্ত, ক্ষমতার লোভে একটা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করলো। আপনার এই রহস্যটা ভেবে দেখবেন, এটা আমি চাই যে 7.62 বলে বুলেট কে সংগ্রহ করেছে, রাইফেল কাঁধে হাতে ছিল। আমি আমার তরুণ সমাজ তাদেরকে বলবো যে আমি তরুণ সমাজের কাছে আপনারা আপনাদের বক্তব্য মাধ্যমে এটা তুলে ধরবেন যে আমরা যখন আওয়ামী লীগের ক্ষমতা ছিল তখন দেশটা কি অবস্থা ছিল। 2009 থেকে 2024 বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন। মাত্র 3 বছর 7 মাস তিনি সময় দিয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে একটি সম্পন্নত দেশ হিসেবে বাংলাদেশকে উন্নীত করে যান। বাংলাদেশের মানুষের জীবনে আমাদের অন্ধকার নেমে আসে 15 আগস্ট 1975 সালে 15 আগস্ট জাতির পিতাকে নির্মম হত্যা করে। সেদিন শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেনি, আপনারা জানেন যে আমার মা বেগম মুজিবুর রহমান মুজিবকে হত্যা করে। আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন জামান, লেফটেন্যান্ট শেখ জামান এবং আমার ছোট্ট ভাইটি মাত্র 10 বছর, তাদের করে হত্যা করে। তারপর আমাদের বন্ধুকে হত্যা করে। আমার একমাত্র চাচা সেটা মনে আছে, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছর আদি সুখাব্দ, তার দ্বাদশ পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা শহীদ ছিলেন, সাংস্কৃতিক কর্মী রিন্টু। আমার কাকা সেটা আমরা আছেন ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, যিনি জাতির পিতার মিলিটারি সেক্রেটারি ছিলেন, এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ যুবলীগের শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর 15 আগস্ট সাথে বন্ধ করছে, সবাই আপনার মাতমত কামনা করে সবাইকে করতে জানি। জাতির পিতাকে হত্যার পর 21 বছর বাংলাদেশে সামরিক অবেসামরিক শাসকরা ক্ষমতা আসে এবং দেশটাকে লুটে রেখেছে, নিজেরা ধ্বংস করেছে। কিন্তু নির্বাচন সবসময় অবহেলিত ছিল। 21 বছর পর অর্থাৎ 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয় এবং আমরা দেশের মানুষের সেবক হিসেবে কাজ করি। বাংলাদেশকে সাংঘাতিক স্বয়ংসম্পন্ন করেছিলাম, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ব্যাপকভাবে উন্নতি করেছিলাম। বিদ্যুৎ, সুপেয় পানি, স্যানিটারি ল্যাট্রিন, বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ, সামাজিক নিরাপত্তামূলক কর্মকাণ্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নিগৃহীত নারীদের ভাতা, প্রতিবন্ধীদের ভাতা, বিভিন্ন ভাতা প্রদান করা। উনি এখন দক্ষিণ কোরিয়ার প্রকল্পের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন জমি ও ঘর দেওয়ার জন্য, এবং সেই সময় আমাদের গ্রেপ্তারও করা হয়। ওই সময় নানা ঘাত প্রতিঘাত শুরু হয়। একসময় আমাকে বিদেশে থেকে দেশে ফিরতে ভালো দেয়, আমি যোগ্য দেশে ফিরি, তারপর আমাকে বন্দি করে, বিভিন্ন মামলা দেয়। কিন্তু এরপর বাধ্য হয়, যেহেতু জনগণের আন্দোলনে বাধ্য হয় সরকার নির্বাচন দিতে, আর সেই নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ মহাজোট করেছিল, কিন্তু আওয়ামী লীগ দলীয়ভাবে এককভাবে 233টা সিট পেয়েছিল, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা আসন। সেদিকে যে চক্রান্তটা শুরু হলো, তখনই আপনারা জানেন যে কিভাবে সেই দুর্নীতির ঘটনা ঘটানো হলো, একটা পর একটা নানা রকম চক্রান্ত। সেগুলি মোকাবেলা করেও বাংলাদেশের মানুষের উন্নয়নের কর্মকাণ্ড আমরা পরিচালনা করি। মাত্র 15 বছর
8 মাসে আমরা সুসংগঠিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং 2019-21 সালে যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, সেই সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়। এই যে জাতিসংঘ যাকে স্বীকৃতি দেয়, মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশকে যে আমরা এভাবে এগিয়ে নিয়ে যাই, এবং আপনারা জানেন 2009 সালের পর 4 বার একটানা বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার এসে দেশকে উন্নত করে। একটু হিসাব করে দেখেন যে দক্ষিণ এশিয়ায় আর্থসামাজিক সূচকে বাংলাদেশ শীর্ষ স্থান অধিকার করেছিল, এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সকল ব্যবস্থা আমরা জনগণের দরবারে নিয়ে যাই। বছর কর্মসংস্থান ব্যবস্থা করি, আমরা বাংলাদেশ গড়ে তুলি। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে যারা একবেলা খেতে পেত না, তারা 2-3 বেলা 4 বেলা খেতে পারত, সেই ব্যবস্থা আমরা করেছি। মানুষের গড়ে 73 বছর উন্নীত হয়েছিল। সাক্ষরতার হার 45 থেকে আমরা 78% উন্নীত করতে সক্ষম হই। শিশু মৃত্যুর হার কমিয়ে প্রতি 1000-এ 21 জনে আমরা নামিয়ে আনি, যা ছিল 84 জন। মাতৃমৃত্যু হার প্রতি লক্ষে যারা লাইভ দেখছেন সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা মেসেজ করে জানাবেন। এমনকি বাংলাদেশ একটা দারিদ্র দেশ, যেখানে 41% দারিদ্রের হার ছিল, আমরা সেই দারিদ্রের হার কমিয়ে 18.7 ভাগে নামিয়ে আনি। অতি দরিদ্র যা ছিল 25.1 ভাগ, আমরা সেটাকে 5.6 ভাগে নামাই, এবং আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটু মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, অতি দরিদ্র থাকবে না। এবং আমরা সেই কাজ কিন্তু করে ফেলেছিলাম। 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম, আর বাকি গৃহ নির্মাণের কাজও চলমান ছিল। সেটুকু করতে পারলে আমরা বাংলাদেশ থেকে অতি দারিদ্র একেবারে দূর করতে পারতাম। আমাদের সেটা সম্ভব হলো না। তারপর মানুষের খাদ্য পুষ্টি নিশ্চয়তার জন্য আমিষের ব্যবহার, আমরা মাছ, মাংস, ডিম, সবজি, ফলমূল উৎপাদন বৃদ্ধি করি, এবং মানুষের আয়ুষ্কাল 73 বছর বৃদ্ধি পায়, যা ছিল মাত্র 59 বছর দিয়ে বলে। খাদ্য উৎপাদনে আমাদের সাফল্য, আমরা 4,92,16,000 মেট্রিক টন খাদ্য উৎপাদন করি, যেটা কিন্তু আমাদের 2006 সালে ছিল মাত্র 1,80,00,000 মেট্রিক টন। বিদ্যুৎ কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেবো, সেই বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করি। 96 সালে সরকারের সময় 1600 মেগাওয়াট পেয়েছিলাম, এরপরে সেটাকে আমরা উন্নীত করে যাই 4300 মেগাওয়াটে। 2009 সালে এসে দেখি সেটা আবার কমে গেছে, 3200 মেগাওয়াটে নেমে এসেছে। এরপরে আমরা উদ্যোগ নিই, এবং বর্তমানে বাংলাদেশে আমরা বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা 28,565 মেগাওয়াট, অর্থাৎ 8 গুণ বৃদ্ধি করে প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিই। সোলার প্যানেল দিয়ে অথবা যেভাবে এখানে যেভাবে দরকার সেভাবে বিদ্যুতের প্রতিটি ঘর আমি আলোকিত করে দিয়েছিলাম। ইন্টারনেট ব্যবহার আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাপ উৎক্ষেপণ করি, এবং ইন্টারনেট ব্যবহারে ট্রেনিং করে, কম্পিউটার ট্রেনিং করে, স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিই, এবং আমাদের ছেলেমেয়েরাও ব্যবহার করতে শুরু করে। এবং ইন্টারনেট ব্যবহার এটা প্রায় 78.55 জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে। মোবাইল সিম, যদিও আমাদের জনসংখ্যা 17 কিন্তু মোবাইল সিম ব্যবহার করতে 18,46,40,000 সিম ব্যবহার বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের মানুষের সক্ষমতা বাড়ে এবং মোবাইল ব্যবহারটাও আমাদের বৃদ্ধি পায়। তরুণ সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান ব্যবস্থা আমরা করি। আমাদের সিআরআই গবেষণা একটা প্রতিষ্ঠান, তার মাধ্যমে আমরা ইয়াং বাংলা কর্মসূচি ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেভাবে ট্রেনিং দিয়ে তাদের জন্য আমরা ব্যবস্থা নিই, এবং মানে নিজের ব্যবসা নিজে হবো, নিজের বাচ্চা নিজে হবো, এইভাবে আমরা তোমাদেরকে উৎসাহিত করি। এবং তাদেরকে আমরা স্টার্ট আপ প্রোগ্রামের মাধ্যমে আর্থিক ভাবেও তাদের ব্যবস্থা করা হয়। তাছাড়া লার্নিং অ্যান্ড আর্নিং এর একটা কর্মসূচি আমরা বাস্তবায়ন করি, যার মাধ্যমে
কম্পিউটার শিখে এবং 9টা ভাষার অ্যাপ তৈরি করে দিই, সেখানে ফ্রিল্যান্সিং ব্যবস্থা। তারা আমাদের সত্যি মজা মানে সত্যি আনন্দের ব্যাপার যে এই প্রায় 7 লক্ষ তরুণ তরুণী এবং সাধারণ মানুষ, এরা কিন্তু প্রায় 7 লক্ষ তারা ফ্রিল্যান্সিং করে এবং তাদের সার্টিফিকেট, তাদের স্বীকৃতিও আমরা দিচ্ছি। এমনকি মাদ্রাসার শিক্ষাকেও আমরা স্বীকৃতি দিই এবং উচ্চশিক্ষা ব্যবস্থা করে দিই। এইভাবে আমার তরুণ সমাজের জন্য কাজ করি। আজকে আমার প্রশ্ন, 2009 আগে বাংলাদেশ কেমন ছিল সেটাকে কেউ খুঁজে দেখবে? তখন কি হাজাতে আমরা 93 সালে এসে প্রথম মোবাইল ফোনের ডিজিটাল ফোন এবং মোবাইল ফোন উন্মুক্ত করে দিই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে কি ছিল এই দেশের অবস্থাটা, আর কত পরিবর্তন আমরা আনতে পেরেছিলাম, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছিলাম। কারণ এই যে সামাজিক সুরক্ষা, সেবা প্রদান, বহুমুখী কর্মসংস্থান ব্যবস্থা আমরা নেই, আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিচ্ছি। ব্যাংকের থেকে বিনা জামানতে আমাদের তরুণ সমাজ তারা যেন লোন দিতে পারে সে ব্যবস্থা করি। কোম্পানি আইন সংশোধন করে এক ব্যক্তি কোম্পানি করতে পারে সে ব্যবস্থা করে দিই। বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে আসতে শুরু করে। আমাদের যারা বর্গা চাষী, কৃষকদের ভর্তুকি দেওয়া, স্বল্প মূল্যে কৃষি উপকরণ যাতে পায়, বিদ্যুতের 20% আমরা ভর্তুকি দিই। এবং আমাদের যারা বর্গা চাষী তাদের জন্য বিনা জামানতে কৃষি ঋণ বিতরণ আমরা শুরু করি। আমাদের বক্তব্য রাখছেন আমি যখন প্রথম সরকার আসি মাত্র 1600 প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মজুরি ছিল। 93 সালে আমি 1600 টাকা বৃদ্ধি করি, আর 2009 আসার পর সেই 1600 টাকা থেকে আমি 12,000 টাকায় উন্নীত করে দিয়েছিলাম। সাথে সাথে টিফিনের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, সব ব্যবস্থা এবং ধর্মচরণ নির্মাণ করে দিই। আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেগুলো অনগ্রসর মানুষ তাদের জন্য কাজ করি। আমরা 50 লক্ষ ভূমিহীন মানুষকে বিনামূল্যে 2 কাঠা জমি এবং ঘর তৈরি করে দিয়েছি। এগুলো তাদের কোনো পয়সা খরচ করতে হয় না, সেটা আমরাই দিচ্ছি। আমাদের সময় যখন হিজড়া বেদে আরেকটা গ্রুপ আছে পান্তা গরু, যারা শুধু নৌকাই থাকে এবং কুষ্ঠরোগী, প্রতিবন্ধী, যত অনগ্রসর গ্রুপ প্রত্যেকটা বিনামূল্যে ঘর এবং ট্রেনিং এবং জীবিকার ব্যবস্থা আমরা করে দেওয়া শুরু করি। বাংলাদেশে একসময় দুর্ভিক্ষ প্রতিনিয়ত লেগে থাকতো, মঙ্গল যেটাকে বলে আওয়ামী লীগ সরকার থাকবে তো কোনো মঙ্গল হতো না, কোনো মঙ্গল ছিল না এবং গঙ্গা ভুলে গিয়েছিল। তো সেখানকার মানুষ দুবেলা 3 বেলা খেতে পারতো, যেখানে একটা মানুষের একটা আশার আলো জেগেছিল। সারা বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হতো। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে উন্নতিটা করে দিয়েছিলাম সেটা তো মানে সকলেই দেখেছে। এখন আমার প্রশ্ন, আজকে কি অবস্থা বাংলাদেশে? সেখানে আমরা প্রবৃদ্ধি প্রায় 7.2 উন্নীত করেছে 2023 সালে। আজকে সেই বাংলাদেশের প্রবৃদ্ধি কোথায় নেমে আপনারা দেখেন, আমাদের ইউনুস সাহেব ক্ষমতা এসেছে আর প্রবৃদ্ধি এখন 1.8%। যে প্রান্তিকে এই 1.81%তে নেমেছে, গত বছরে ওই প্রান্তিকে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 6.04 আমরা অর্জন করেছিলাম। যেখানে আগের বছর একই প্রান্তিকে জিডিপি অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছিল 6.04%। ইউনুস সাহেব কিভাবে এই প্রবৃদ্ধিকে এবারে এই বছরের প্রান্তিকে ওই একই প্রান্তিকে 1.8 কেমন নামালো সেটা আমার প্রশ্ন। তার উদ্দেশ্যটা কি? গত 5 মাসে গায়ে আসছে কোনো বিনিয়োগ আসেনি, তার উপর আমাদের ভীতি। আমরা তো সিঙ্গেল ডিজিটে ধরে রেখেছিলাম। আবার এদিকে নিজের ট্যাক্স পাঠিয়ে দিল, প্রায় 1200 কোটি টাকাও তার ট্যাক্স পায়, জনগণ পায়। এই টাকাগুলো জনগণের কাছে রাখবে, সে ট্যাক্স দেবে না, নিজের ট্যাক্স পাঠিয়ে দেবে, ট্যাক্স মাফ করাবে। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংক তো সরকারের তৈরি করা ব্যাংক, এটা তো ইউনিসেফ তৈরি করা না। আমি সরকারে থাকতে 1998 সালে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছিলাম ব্যাংকটা স্থিতিশীল করার জন্য।
আগে তার ব্যাগটা সে নিজে গ্রাম করে নিয়ে যাচ্ছে। যেটা ছিল পাবলিক প্রপার্টি, এটা এখন তার ব্যক্তি বা গত মালিকানায় নিয়ে এই ব্যাংকে জব করে যাচ্ছে। নিজে ট্যাক্স ফাঁকি দেবো আর মানুষের ট্যাক্স। আর ইতিমধ্যে আপনারা জানেন দেশে ভ্যাট বসিয়েছে, ট্যাক্স বসিয়েছে, সারচার্জ বসিয়েছে। এর ফলাফল কি দাঁড়াচ্ছে? ঔষধ, ইন্টারনেট, এলপি গ্যাস, দোকানপাট, রেস্টুরেন্ট সহ প্রত্যেকটা জায়গায় মূল্যস্ফীতি দাঁড়াবে, সব কিছু দাম বাড়বে। যেখানে আমাদের সময় যে যে জায়গায় মাত্র ম্যাক্সিমাম 5%, সেখানে কিন্তু বিশেষে কোথাও 15%, 19% পর্যন্ত সে এক একটা জিনিসে বাড়িয়ে দিচ্ছে। এবং নিজের প্রথম আমার নিজেরাই ভালো জানে এবং যারা ব্যবসা করে সেটাই জানেন। সম্পূর্ণ শুল্ক সে বাড়িয়েছে তিন গুণ। তার উপর রেসিপিতে আমরা যে চাল ডাল তেল বিক্রি করছি সেটাও বন্ধ করেছে, শুধু বন্ধ না, সেখান থেকে 33 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আপনার কাছে জিজ্ঞেস করবো 33 লক্ষ মানুষের নাম বাতিল করলো কেন? তাহলে আরো যে 57 লক্ষ মানুষ যে পেত, এই মানুষ তারা কম বলো দরিদ্র মানুষকে সাহায্য করবার জন্য, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে সাহায্য করবার জন্য যে প্রস্তাবনা নিয়েছিলাম, এটা সকলের জন্যই না প্রযোজ্য ছিল এবং সকল মানুষের জন্যই আমরা করে দিয়েছিলাম। আমার কোনো দলীয় বিষয় ছিল না, আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি, মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করেছি এবং মানুষের বেঁচে থাকাটাকে সহজ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আজকে সব বন্ধ করে দিল। আর এই যে টাকাটা বেঁচে যাবে, এসব পণ্য ক্রয় করার জন্য টাকাটা কার পকেটে যাবে? এখানে আমরা কাছে আরেকটা প্রশ্ন, আমি জুন মাসে এখান থেকে শোনা যায় 7,97,000 কোটি টাকা বাজেট দিয়ে আসলাম জুন মাসে। এই 4-5 মাসের মধ্যে এই টাকাগুলো কি করবো? সামাজিক নিরাপত্তা কাজ বন্ধ, বয়স্কভাতা বিধবা ভাতা সেগুলি বন্ধ হয়ে গেছে। বিনামূল্যে বই 1 জানুয়ারি দিতাম, সেটা দিতে ব্যর্থ হয়েছে। আবার এই বই ছাপাতে অতিরিক্ত 700 কোটি টাকা এখানে আছে আমার আরেক বন্ধু, খুবই হ্যান্ডসাম। এদের সামনে আমাদের দেশের মানুষের যে সমস্ত স্মার্ট ছোট ভাই সুযোগ সুবিধা সরকার দিয়েছিল, আসলে আজকে সেগুলো একে এক সময় বন্ধ করে দিয়েছে। আমার ভাই বন্ধুদের মিলন মেলা, আমরা সবাই একত্রিত হয়েছি ফাইভ স্টার হোটেলে। কেন দিচ্ছে না সেগুলি? বই বন্ধ, বৃত্তি বন্ধ, সবকিছু বন্ধ। তারপর আমাদের ছাত্ররা যারা মুক্তিযোদ্ধা সরকার পরিচিত করে, তাহলে গ্রেট হোটেলের বলরুমে নেত্রী আমাদের সাথে ভার্চুয়াল ভিডিওতে সংযুক্ত হয়ে বক্তব্য রাখছেন। ছাত্রলীগকে তারা ব্যান করে। এখানে আমার প্রশ্ন, এই যে যারা সমন্বয় আপনারা দেখেছেন, এর মধ্যে অনেকেই কিন্তু আসলে ছাত্রলীগ করতো। ছাত্রলীগ করতে যে তারপর তারা বিক্রি হয়ে গেছে। এই ইউনুসের অর্থ জামাত এবং ইউনুসের জঙ্গিবাদ, জঙ্গিবাদের অর্থের কাছে তারা এবং এই বিক্রি তারা এখন কত আন্দোলনে এবং সমন্বয় হয়ে গেছে। যে সমন্বয়কের মধ্যে যারা ছাত্রলীগ করতো তাদেরকে আমি জিজ্ঞাসা করি, তারা কি কোন নীতিতে বিশ্বাস করে না? তাদের কি কোন ন্যায় নীতি না? কি শিক্ষা নিল তারা? যে তারা অর্থের কাছে বিক্রি হয়ে তারা এখন ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে ছাত্রলীগকে ব্যান করে। তাহলে ছাত্রলীগ যে সমস্ত কাজের জন্য দোষ দেওয়া হয়েছে ছাত্রলীগকে, এখন তো খুব স্পষ্ট যে এই দোষগুলি ছাত্রলীগ করে না, এই সমন্বয়টাই করেছিল, করে ছাত্রলীগের নামে সব সুন্দর মোস্তাকরা ছিল, সব সুন্দর মোস্তাকরা ছিল, মির্জাফররা ছিল চতুর্পাশে আপনার তাদের ব্যান করেছে। আমার প্রশ্ন, এই ছাত্রলীগ 1948 সালে গড়ে উঠেছে জাতির পিতা বাংলাদেশ শেখ মুজিবের হাতে। এই ছাত্রলীগ ব্যান করবার কি অধিকার আছে তাদের? কি অধিকার আছে? অবৈধভাবে ক্ষমতা দখলকারী, কোন অধিকার নেই। অবৈধভাবে দখলকারী যে ক্ষমতা, তার সব নির্দেশনায় অবৈধ। আজকে তারা সংবিধান ছুড়ে ফেলে দেবে, সংবিধান প্রেরম্বল, সংবিধানকে আজকে সংশোধন করে তাদেরকে অধিকতা দিয়েছে। এই সংবিধান গড়ে উঠেছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা। স্বাধীনতার পর
যারা জনগণের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের দিয়ে গণপরিষদ গড়ে তুলে তারা এই সংবিধান রচনা করে যায়। এই সংবিধান বাতিল করবার কি অধিকার তাদের আছে? কয়েকটা অংশধারী সন্ত্রাসী গুন্ডামি করে ক্ষমতা দখল করে এমনি বড় বড় কথা মানুষকে ভাত দিতে পারে না, খাবার দিতে পারে না, ওরা সংস্কার করে। তাদের এই সংস্কারটা কে মানে? কিসের সংস্কার? যেটা আমার অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে, সেখানে তাদের সংস্কার করার কি অধিকার আছে? কোনো অধিকার নাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই। জয় বাংলা, জয় বাংলা। হাসিনা বীরের বেশে, হাসিনা বীরের বেশে, হাসিনা রে কোন নেত্রী? আমার তোমার বাংলাদেশে বঙ্গবন্ধু যুদ্ধ কন্যা আমার নেত্রী দক্ষিণ কোরিয়া ভারত করে হাসিনা বীরের বেশে, আসবে বীরের বাংলাদেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অপপ্রচার চালাচ্ছে। কথা বলেন না। ভাই কথায় বলে না, চোরের ভাই বড় বলা, তো এই বছর বড় হলো বড়, তার চেয়ে আলোচনা আরো বড়। সকলে তো তথ্য সম্পদ আত্মসাৎ করতে লেগে গেছে, আগাম দিয়ে যাচ্ছে। আপনারা জানেন আমরা ট্রাকে করে চাল তেল ডাল দেওয়া সেটাও বন্ধ করে দিয়েছে। আমার কথা দেশে আমার বাঁচবে কি করে? মানুষ দেশে তারা সম্পদ বয় না, তার আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার। আমার চুপ তার মধ্যে কি আওয়ামী সরকার আমাকে 240 বিলিয়ন ডলার অর্থাৎ 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমার প্রশ্ন, 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করি তখন বাংলাদেশের জিডিপি পরিমাণ ছিল মাত্র 70 বিলিয়ন মার্কিন ডলার, আর 2023 সালে তা বৃদ্ধি পায় 465 বিলিয়ন মার্কিন ডলার। 6.5 গুণ আমরা বৃদ্ধি করেছিলাম গত 15 বছরে। তুলনায় বাজেট বৃদ্ধি পেয়ে 60 বিলিয়ন ডলারে উন্নীত হয়। গত 60,000 কোটি টাকা ছাপানো হয়েছে। টাকা ছাপিয়ে সকল সাধারণ মানুষকে আপনারা জানেন যে ক্যাশ টাকা সকলের হাতে পৌঁছায়। গ্রামের শ্রমিকদের সমস্ত মজুরি টাকা আমি দিয়ে দিই। আমরা ইমাম মসজিদ থেকে শুরু করে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এমনকি রিক্সাওয়ালা থেকে শুরু করে খেতে খাওয়া মানুষ প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, বিনামূল্যে টিকা দেওয়া, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা সবই আমরা করেছিলাম। তখন আমাদের প্রচুর টাকা লেগেছিল, কিন্তু 15 বছরে তাই আমরা 60,000 কোটি টাকা ছাপিয়েছি। আর আজকে আমরা কি দেখি, গত 4 মাসে মাত্র 4 মাসে আমাদের 22,000 কোটি টাকা ছাপিয়েছে মাত্র 4 মাসে। কোথাও 15 বছর আর কোথায় 4 বছর কল্পনা ছাপানো। শেয়ার বাজার কিন্তু বছর শেয়ার বাজার সব টাকা সে পাচার করে নিয়ে চলে গেছে কোটি কোটি টাকা। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান একে ধ্বংস করে দিচ্ছে। চারিদিকে শুধু হাহাকার। সে ব্যবসায়ী একটা পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কত শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এখন তারা খেতে পারে না। কারণ আমাদের স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের বিজয় এটা আমাদের গৌরবের বিষয়, সেখানেও আঘাত করতে চাইনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 24 বছরের সংগ্রাম আমাদের এই স্বাধীনতা অর্জন। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেই তো আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ নামকরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেয়া। সে 71 সালে পাকিস্তান হামলা বাহিনী আর এদেশের দেশের দর্শক রাজাকার আন্দোলন আলসাদ মানে গ্রুপ করে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। 2 লাখ নারীদের উপর অশ্লীল অত্যাচার করে, ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, লুটপাট করে। 1 কোটি মানুষ প্রাণ বাঁচাতে ভারতের মাটিতে আশ্রয় নেয়। দেশের ভিতরে আরো 3 কোটি মানুষ ঘর বাড়ি হারায়। সবগুলো গিয়েছিল পাকিস্তানের হামলা বাহিনী।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী সেই পরাজিত শক্তি 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করেছিল। হত্যাকে সর্বতভাবে ক্ষমতা দখল জিয়াউর রহমান, মুশতাক এবং খালেদা জিয়া প্রত্যেকটা এই যুদ্ধাপরাধীদের আপনারা দেখেছেন, তাদের মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাদের তোষামত করেছেন। কেন? যারা এত বড় অপরাধ করলো, সেই যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, তাদেরকে মুক্তি দিয়ে জিয়াউর রহমান বের করে নিয়ে আসে। সারা দেশকে প্রধানমন্ত্রী করে, মৌলানা মান্নান উপদেষ্টা, আলিম উপদেষ্টা, এইভাবে পাটার রাজাদের একটা মানে সরকারের এবং পরবর্তীতে এই যে মাসালা জারি করে ক্ষমতা দখলকারীরা কিন্তু এই কাজই করে যায়। এবং আজকে আপনারা দেখেছেন এটাকে যে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, আমাদের সংবিধানে কিন্তু 12 অনুচ্ছেদ এবং 38 অর্থ বিশেষ, সেখানে গিয়ে যদি রাজনীতি করা নিষিদ্ধ ছিল যুদ্ধাপরাধীদের, কিন্তু জিয়াউর রহমান সেই সুযোগটা এদের করে দেয়। এখন পাকিস্তানি পাসপোর্ট দিয়ে মৌলানাকে বাংলাদেশে ফিরিয়েও আনে এবং তাদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে। আজকে যে ক্ষমতায় আছে আপনারা লক্ষ্য করে দেখবেন, সেই একই জায়গায় সেই যুদ্ধাপরাধীদের নিয়েই কিন্তু তার সমস্যা। আজকে জামাত, শিবির এবং জঙ্গিদের সহায়তায় সে ক্ষমতা দখল করেছে। ইতিমধ্যে সকল শীর্ষ জঙ্গি যারা ছিল তাদের কিন্তু জেলখানা থেকে ছেড়ে দিয়েছে। আজকে আমরা দেখেন সেই 2004 সালে 21 আগস্ট কেন্দ্রের হামলার যত আসামি সাজাপ্রাপ্ত তাদেরকে এবং মুক্ত করেছে এবং মামলা খারিজ করে দিয়েছে। হলিবাজি জেলে যে জঙ্গি হামলা হয়েছিল, 2 জন পুলিশ মারা যায় এবং 29 জন মানুষ মারা যায়, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, সাজা দিয়েছি, তাদেরকেও মুক্তি করে দেবে, তাদেরকেও মুক্ত করেছে, তাদের ছেড়ে দিয়েছে। 63 জেলায় 500 টাকা বোমা হামলা হয়েছিল, আপনার মনে আছে? কিবলা সাহেব হত্যা করা হয়েছিল, মঞ্জুরুল রমজান কন্যা মঞ্জুরুল ইমাম, ঢাকার মোহাম্মদ হত্যা করেছিল 500 জায়গায় একসাথে বোমা হামলা। সেই হামলাটা সেই জঙ্গিবাদী ভাই দোষক এসব কিন্তু কারাগারে মুক্তি পেয়ে গেছে, তাদেরকে সব মুক্তি দিয়ে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? তখন জামাত ইসলামের সেই ইয়ে ছিল মুজাহিদ বোঝাই না, তখন মন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী ছিল জামাত ইসলামের এবং এই সময় কেরামটা ছিল। আজকে দেখা গেল কি সে 10 জন অস্ত্র মামলা সাজাপ্রাপ্ত আসামি, তাদের খালি মুক্তি দিল না, এই যে অস্ত্র পাচার মামলার আসামিদেরও ছেড়ে দিয়েছে এবং তাদের মামলা খারিজ করে দিয়েছে, তারা এখন মুক্ত। তবে যত রকমের অপরাধী তাদেরকে মুক্তি দিয়ে আজকে বাংলাদেশ একটা সন্ত্রাসী জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। তারপর মুক্তিযুদ্ধের সব ইতিহাস সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছে। 30 লক্ষ শহীদের রক্তে লেখায় সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা খুব সহজ, কিন্তু একবার ছুঁড়ে ফেলে দেখো বাংলার জনগণ এদের কি শাস্তি দেয়। অবশ্যই শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি শুনতে আপা শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কন্যার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কন্যার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। জয় বাংলা, জয় বাংলা। হাসিনা বীরের বেশে আসবে বাংলাদেশে, আসবে বীরে বাংলাদেশে, শেখ হাসিনা বীরের বেশে। আমি তুমি বাঙালি, বাঙালি বাঙালি বাঙালি, বাঙালি তুমি বাঙালি, আমি কে তুমি কে, বাঙালি বাঙালি। জয় বাংলা, জয় বাংলা। দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ, নেতা আমাদের শেখ মুজিব, নেতা আমাদের শেখ মুজিব। দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ। জি আপা বলেন। আজকে বাংলাদেশে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই। জি আপা, আমি বাংলাদেশে একটা টেলিভিশন ছিল, একটা রেডিও ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমি তখন প্রাইভেট সেক্টরের সমস্ত টেলিভিশন রেডিও ওপেন করে দিই। আজকে প্রায় 44টা টেলিভিশন।
সবাই কথা যেগুলি চালু প্রত্যেকে কথা বলতে পারতো, চর্চা করতে পারতো, আবার সমালোচনা তো অনাবর্তি করে যাচ্ছিল। আমি তো তাকে কোনো বাধা দেয়নি, কিন্তু আজকে কি অবস্থা, সকল মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া অর্থাৎ খবরের কাগজ অথবা টেলিভিশন এমনকি সোশ্যাল মিডিয়া সব কিছুতেই তাদের দখল। প্রত্যেক জায়গায় নিউজ তার এজেন্ট বসিয়ে দিয়েছে, কি নিউজ যাবে কি নিউজ যাবে না সেটা তারা নির্দিষ্ট করে দেয়। মাত্র টাকা আমার দেয় 1000 কোটি টাকা, গ্রামীণ ব্যাংকের 1000 কোটি টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনে 1000 কোটি টাকা পাচার করেছে, বিদেশে ব্যবসা বাণিজ্য করতে দিয়েছে। তাই টাকা দিয়ে বিদেশি পছন্দ পর্যন্ত তাদেরও টাকা দিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে করে যাচ্ছে। এইভাবে করে আওয়ামীকে এবং আওয়ামী নেতা কর্মীদের হেয় করার জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছে। প্রায় 300 সাংবাদিক আজকে চাকরি হারিয়েছে, 200 সাংবাদিকের একটা নির্দেশন প্ল্যান বাতিল করেছে, প্রেস ক্লাব সাংবাদিকরা সদস্যরা বাতিল করে দিয়েছে এবং প্রায় 100 সাংবাদিক গ্রেপ্তার, 8 জন সাংবাদিককে হত্যা করেছে সারা বাংলাদেশে এবং প্রত্যেকের বিরুদ্ধে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা তার উপর আলোচনা হয়েছে সবচেয়ে জঘন্য কাজ। সেই 3 মাসায় তাদের উপরে হামলা, বাজার দরগা শরীফে হামলা, মসজিদে হামলা, যেগুলি ভাঙচুর লুটপাট গুলি হাঁটা হয়েছে অনেক দরগা শরীফ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের উপর নির্যাতন, মন্দির গির্জা একবছর সব লুটপাট করেছে এবং ভেঙে ফেলেছে বা আগুন দিয়েছে। এই মাত্র 2-3 দিন আগে প্রজাকে ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের একটা দাবি নিয়ে গেছে, তাদেরকে কিভাবে পুলিশ দিয়ে আক্রমণ করেছে এবং পুলিশ বাহিনী তাদেরকে আহত করেছে সেটা আপনারা দেখেন। এখন তিনি এখন সাধু তাকেও কাউকে জানবেন না, আইনজীবী, ডাক্তার, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, এদের অত্যাচার থেকে কেউ রেহাই পায়নি। সবার মধ্যে সাংবাদিকদের যেমন কথা বলছে, আবার এখনো ধর্মবান যারা প্রখ্যাত ডাক্তার তাদের উপর হামলা, তাদেরকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এমনকি মানে অথবা না করে বললি সরকারি কর্মকর্তা কর্মচারী 3 জন প্রিন্সিপাল সেক্রেটারি, সাবেক প্রিন্সিপাল সেক্রেটারিকে তারা বন্ধ করেছেন। ক্যাবিনেট সেক্রেটারি, যে ক্যাবিনেট সেক্রেটারি নিয়ে ইউনুসের মানে শপথ নামা পরিচালনা করলো, তার বিরুদ্ধে মামলা। সে কি কাজটা করেছে জানতে মামলা দেওয়া হলো বলেন তো? প্রথমে বেইমান ওনাকে আপনার চোখে যে তাকে সাহায্য করে তাকে আগে করতে পারে, তাকে আগে আঘাত করে। সরকারি কর্মচারী অভিযোগ করার চোখে যে তাকে সাহায্য করে তাকে আগে করতে পারে, তাকে আগে আঘাত করে। সরকারি কর্মচারী অভিযোগ করা, চাকরি থেকে বের করে দেওয়া, পুলিশকে চাকরি থেকে বের করে দেওয়া, ট্রেনিং দেওয়া, তাদের মধ্যে মিথ্যা অভিযোগ কি রাস্তা দিয়ে বর্তমান, তাই তাদেরকে বাদ দেওয়া হলো। এই বাদ দেওয়া মানে হলো বাদ দিয়ে হাজার যোগাবে সাথে পোশাক হবে, এটা হলো তাদের কাজ। এখানে কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ বাহিনীর সদস্য, এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বা এখন চাকরিজীবী, তাদের উপরে আমরা তাদের পাসপোর্ট পাতি, তাদেরকে কাউকে অনেক ইস্যু, কাউকে গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, অপমান এবং এমন অত্যাচার বা বাংলাদেশে আগে যেখানে তাদেরকে চাকরিচ্যুত করতে বা অত্যাচার করে যাচ্ছে। মানে সম্পূর্ণ আমরা নির্যাতন করিনি, সে দেশটাকে চালাতে চাচ্ছে, দেশ চালাতে জন্য সম্পূর্ণ ব্যর্থ। তাই ঋণ নিয়ে গরিবের কাছ থেকে গরিবেরকে চাপ না উচ্চ হারে সুদ আদায় করা আর রাষ্ট্র পরিচালনার মধ্যে দেখা গেছে। জি আপা, জি আপা, আর রাষ্ট্র পরিচালনা এটাকে তখন সেই চাষে হারিয়ে কথা দেশের মানুষ টের পাচ্ছে। আমার দেওয়া ব্যবসা, এই মোবাইল ফোনের ব্যবসা আমি দিয়েছিলাম, মোবাইল ফোন থেকে যে আয় হবে সেটা গ্রামীণ ব্যাংকে যাবে, 1% দেয়নি। বিদেশি ডলার যারা গ্রামীণ ব্যাংকে ডোনেশন দিয়েছিল সেটা গ্রামীণ ব্যাংকে যায় নাই, ইউনুস সাহেব গ্রামীণ ডলার ফান্ড করছে কোথাও, আবার সেটাকে টাকা দিয়ে মানে প্রায় 14টা ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, কিন্তু কোনটা ট্যাক্স দেয় না, সব ট্যাক্স পানি দেয়, নিজে ট্যাক্স করতে পারে না, অন্য ট্যাক্স বসানো হবে, এরা আলাম বাংলাদেশে খাটবে না। জি সরকার, অবৈধ সরকার, মানি না মানবো না, মানি না মানবো না, অবৈধ সরকার, সরকার, মানি না মানবো না, দরকার
সরকার শেখ হাসিনা সরকার সুদ খায় রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও আমার শিবিরের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও জয় বাংলা ৭১-এর হাতিয়ার ইউনিসের দুই কালে জুতা মারো তালে তালে ইউনিসের দুই কালে শেখ হাসিনা আসবে বাংলাদেশ জাগবে শেখ হাসিনা আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে নেত্রীর কথা শুনে আমরা আজকে বাঙালি জাতির অস্তিত্ব আবার হুমকির সম্মুখীন। কাজে জঙ্গিবাদী ইউনুসকে যত দ্রুত ক্ষমতা থেকে সরানো যাবে ততই দেশের মঙ্গল হবে। সাধারণ মানুষের জীবন শান্তিতে থাকবে, শান্তিতে মানুষ ঘুমাতে পারবে, নিরাপদে চলতে পারবে। এখন তো শান্তিতে ঘুমাতে পারে না, চুরি ডাকাতি এমনকি মানুষ ফোন করে সাহায্য পায় না। আর যেমন ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশ সাহায্য করতো, এখন আর সেটা নাই। দলীয়বাদ এখন ভালো করা বা জঙ্গিবাদ এবং জামাতের এবং বিএনপি লোকদের বসানো, এটা হচ্ছে। আর বিএনপি জামাতরা চাঁদাবাজি মাঝপানি সরকারের যে চাঁদা চাঁদাটা মানে মামলা করে আর নয়তো তাদেরকে মারধর করবে। এই অত্যাচার এর হাত থেকে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আপনারা যারা প্রবাসে বসবাস করেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা দেশের ভিতরে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত কষ্টে আছে। জি আপা, আমরা দক্ষিণ কোরিয়া থেকে প্রতিজ্ঞা করেছি আপনাকে ভালো থাকতে পারে না, ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। কারণ 1 কোটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে জ্বালিয়ে পুড়িয়ে ইউনুস সরকার করেছে, সারা বাংলাদেশ চলছে। এখন ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের আওয়ামী লীগ বঙ্গবন্ধু ভবন, সবথেকে বড় কথা এই বঙ্গবন্ধু ভবন সে জ্বালিয়ে দিয়েছে। কিছু করা না, জাতির পিছনে অবমাননা করা এবং বঙ্গবন্ধু ভবন পুড়িয়ে দিয়ে আমাদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। উনি তার বিরুদ্ধে আজকে সকলকে সোচ্চার হতে হবে এবং পৌঁছে বসে আপনারা সকলে কাজ করেন, ইনশাআল্লাহ যারা তাদের সাথে যোগাযোগ করেন। আর প্রবাসী বাঙালি এবং দেশে বিদেশে, দেশে তো মানুষ বেরোতেও পারে না, তাদেরকে মারপিট অত্যাচার করে। তাই এটা সকলের মিলে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই ইউনুসের হাত থেকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করি, দেশের মানুষের কল্যাণ করি। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আমাদের যে পরিকল্পনা আমরা প্রদান করেছি 2021 থেকে 41 এখন থেকে 41 বাংলাদেশ আমরা উন্নত উন্নত সমৃদ্ধ সেই পরিকল্পনা আমরা নিয়েছিলাম। একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা এবং সেখান থেকে নাম হবে উত্তরপ্রদেশ। ইনশাআল্লাহ আমরা করতে পারবো, তাদের জনগণের হাত থেকে দেশকে আগে মুক্ত করতে হবে। সুৎখর খুনি এর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আমি আপনাদের আহ্বান জানাই যে মানবতা বিরোধী ইউনুস এর ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। সুদ করে রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও এই বাংলায় হবে না, সুদ করে রাস্তা না সুদ করে রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও এই বাংলায় হবে না, সুদ করে রাস্তা না সুদ করে রাস্তা না ভেঙে দাও ভেঙে দাও দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, জয় বাংলা। আমরা একটু কথা বলবো। নেত্রী আসিনি রে।